আচ্ছা, বাংলাদেশের অর্থনীতির কথা উঠলেই তো সবার আগে মাথায় আসে একটাই জিনিস, তাই না? তৈরি পোশাক। কিন্তু এই চেনা গল্পের বাইরেও একটা বিরাট ঘটনা ঘটে যাচ্ছে। দেশের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে একটা নীরব বিপ্লব চলছে। আর সেটাই কিন্তু দেশের ভবিষ্যৎটা নতুন করে লিখে দিচ্ছে। চলুন আজ আমরা সেই গল্পের গভীরে ডুব দেব। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন একবার। ৮০%-ও বেশি। মানেটা কি? মানে হলো বাংলাদেশের মোট যা রপ্তানি হয় তার প্রায় সবটাই আসছে শুধু একটা জায়গা থেকে, আর সেটা হলো তৈরি পোশাক। এটা একদিকে যেমন আমাদের অসম্ভব শক্তি, আবার অন্যদিকে কিন্তু একটা বড় ঝুঁকির সিগন্যালও বটে। তো আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। এই ৮০%-এর বাইরে বাংলাদেশের জন্য আর কি অপেক্ষা করছে? তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে বিশাল একটা পোশাক শিল্প, এর বাইরে বাকি গল্পটা আসলে কি? এই চেনা ছবির পেছনে নতুন কোনো সম্ভাবনা কি উঁকি দিচ্ছে? চলুন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। তো চলুন প্রথমে একদম গোড়া থেকে শুরু করি। কেন সবাই বলছে যে এই ম্যানুফ্যাকচারিং সেক্টরই বাংলাদেশের অর্থনীতির আসল ইঞ্জিন? এর উত্তরটা কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং তথ্যের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, জিডিপির প্রায় ২২%। ভাবা যায়? দেশের অর্থনীতির প্রায় ১/৪ আসছে এই উৎপাদন খাত থেকে। এর মানেটা কিন্তু খুব পরিষ্কার। আমরা কিন্তু একদম শূন্য থেকে শুরু করছি না। আমাদের হাতে অলরেডি একটা দারুণ শক্তিশালী, একটা পরীক্ষিত ভিত্তি আছে, যার ওপর দাঁড়িয়ে পরের ধাপে যাওয়ার স্বপ্নটা দেখাই যায়। পোশাক শিল্পের এই যে বিরাট সাফল্য, এটা আসলে একটা কয়েনের দুইটা পিঠের মতো। এক পিঠে আছে আমাদের প্রমাণিত শক্তি। বাংলাদেশ কিন্তু গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা কত বড় স্কেলে বিশ্বমানের এক্সপোর্ট ফ্যাক্টরি চালাতে পারে। আর অন্য পিঠটাতে আছে একটা জরুরি মেসেজ, যে এখন সময় হয়েছে শুধু পোশাকে আটকে না থেকে আরও দামি, আরও হাই ভ্যালু পণ্যের দিকে ফোকাস করার। আচ্ছা, এখন চলুন পোশাক কারখানার গণ্ডিটা একটু পার হই। বাংলাদেশের পুরো শিল্প খাতটাকে যদি ঠিক মতো বুঝতে হয়, তাহলে একে আমরা ৩টা লেয়ার বা স্তরে ভাগ করে দেখতে পারি। বাংলাদেশের পুরো ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে একটা ৩তলা বিল্ডিংয়ের মতো করে ভাবা যেতে পারে। দেখুন, একদম গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের ম্যাচিওর ইঞ্জিন, মানে পোশাক আর টেক্সটাইল শিল্প, যেটা আমাদের ফাউন্ডেশন। মাঝের তলায় আছে গ্রোয়িং নেইবার্স বা ক্রমবর্ধমান প্রতিবেশী, যেমন ধরুন ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক্স। এই শিল্পগুলো খুব দ্রুত বড় হচ্ছে। আর একদম টপ ফ্লোরে আছে দ্য নেক্সট ওয়েভ বা আগামীর ঢেউ, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, যেগুলোর মধ্যে ভবিষ্যতের আকাশ ছোঁয়ার পোটেনশিয়াল আছে। এই ৩টা স্তরকে কিন্তু একসাথেই বড় করতে হবে। এই টেবিলটা দেখলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, গার্মেন্টস বা পোশাক শিল্পের মূল শক্তিটা কি? এর বিশাল আকার আর অভিজ্ঞতা। অন্যদিকে ফার্মাসিউটিক্যালস কিন্তু বেশ নীরবে একটা বড় শক্তি হয়ে উঠছে, আর এর মূল ভিত্তি হল কঠিন সব আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা কমপ্লায়েন্স মেনে চলার ক্ষমতা। আর লাইট ইঞ্জিনিয়ারিং, এটা হয়তো অতটা গ্ল্যামারাস নয়, কিন্তু এটাই দেশের ভেতরে অন্য সব শিল্পের জন্য যন্ত্রপাতি, পার্টস তৈরি করে একটা আত্মনির্ভরশীল অর্থনীতির ভিত করে দিচ্ছে। তো আসল প্রশ্ন হচ্ছে, স্মার্ট ইনভেস্টররা যারা সুযোগ খোঁজে, তারা এখন কোন দিকে তাকাচ্ছে? চলুন বাংলাদেশের সেই সেক্টরগুলো একটু খুঁজে বের করি, যেখানে আগামী দশকের সবচেয়ে বড় গ্রোথের সম্ভাবনাটা লুকিয়ে আছে। এখনকার দিনে কিন্তু বিনিয়োগের মূল খেলাটা আর শুধু একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে নয়। মূল লক্ষ্যটা হলো একটা সেলফ সাস্টেনিং বা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করা। মানেটা কি? মানে হলো শুধু নতুন নতুন জিনিস বানিয়ে রপ্তানি করাই নয়, বরং সেই জিনিসগুলো বানানোর জন্য যে ছোট ছোট পার্টস বা কম্পোনেন্টস লাগে, সেগুলো দেশেই তৈরি করা। সাথে পরিবেশবান্ধব প্রোডাকশন আর আন্তর্জাতিক মান, এই সব কিছু মিলেই এখন বিনিয়োগের আসল আকর্ষণ। আর এখানেই কিন্তু আসল গেম চেঞ্জারটা লুকিয়ে আছে। আমাদের পুরনো মডেলটা কি ছিল? বিদেশ থেকে পার্টস এনে এখানে শুধু জোড়া লাগানো বা অ্যাসেম্বল করা। কিন্তু নতুন আর অনেক বেশি শক্তিশালী মডেলটা হলো দেশেই সেই পার্টসগুলো বানানো। এমন পার্টস যা শুধু একটা নয়, বরং দেশেরই বিভিন্ন শিল্পকে সাপোর্ট দেবে। ভাবুন তো, এতে আমাদের অর্থনীতিটা কতটা মজবুত আর আত্মনির্ভরশীল হয়ে উঠবে। তবে হ্যাঁ, এই বিশাল সুযোগের গল্পের পাশাপাশি কিছু কঠিন বাস্তবতাও কিন্তু আছে। যারা এখানে বিনিয়োগ করতে চান, তাদের জন্য মাঠের আসল পরিস্থিতিটা বোঝা খুব জরুরি। চলুন এবার সেই দিকটাও একটু দেখে নেওয়া যাক। দেখুন, পথটা কিন্তু একদম মসৃণ না। যেমন
পোর্টে জট থাকা মানেই সময় নষ্ট, টাকা নষ্ট। ফরেন এক্সচেঞ্জ বা ডলারের সংকট মানে কাঁচামাল আনাই কঠিন হয়ে যায়। আবার জটিল সব নিয়মকানুনের চক্করে ব্যবসার গতিও কমে আসে। আর এই সব কিছুর একটা সরাসরি প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি বিদেশি বিনিয়োগ বা এফডিআই কমে $1.47 বিলিয়ন নেমে এসেছে। এটা কিন্তু একটা স্পষ্ট সতর্ক সংকেত। এই কঠিন বাস্তবতার মধ্যেই জয়নাল আবিদিনের এই কথাটা কিন্তু একটা পথ দেখায়। তিনি কি বলছেন? তিনি বলছেন এখানে সফল হতে হলে একটা ছড়ানো ছিটানো প্ল্যান নিয়ে কাজ হবে না, বরং একটা খুব নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নামতে হবে। আর এমনভাবে প্ল্যান করতে হবে যেন যে কোনো ঝামেলার জন্য প্রস্তুতি থাকে। সোজা কথায় মূল মন্ত্র হলো দুটো: ফোকাস আর রেজিলিয়েন্স বা সহনশীলতা। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? বাংলাদেশে বিনিয়োগ করাটা আসলে দেশের প্রমাণিত ক্ষমতার ওপর একটা বড় বাজি ধরার মতো। চলুন এই বাজিটার মূল ইনসাইট বা অন্তর্দৃষ্টিটা কি সেটা দেখা যাক। তাহলে পুরো আলোচনার একদম সারমর্মটা কি? ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠিটা আসলে দুটো শব্দের মধ্যে আছে: ডাইভার্সিফিকেশন আর আপগ্রেডিং। বাংলায় বললে বৈচিত্র্যায়ন এবং উন্নয়ন। মানে শুধু নতুন নতুন পণ্য বানালেই হবে না, সেই পণ্যগুলোর কোয়ালিটি বা মানকে বিশ্বমানের করে তুলতে হবে। এই দুটোর সঠিক ব্যালেন্সই বাংলাদেশকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। দেখুন, বাংলাদেশ কিন্তু বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা পারে। তারা যে অনেক বড় স্কেলে উৎপাদন করতে পারে এটা প্রমাণিত। এখন আসল প্রশ্ন হল, পোশাক শিল্পের পর কোন নতুন শিল্পগুলো বিশ্বমঞ্চে মেড ইন বাংলাদেশ ট্যাগটাকে একটা নতুন পরিচয় দেবে? এই $1 মিলিয়ন প্রশ্নটার উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে দেশের আগামী দিনের অর্থনীতি। আর এই প্রশ্নটা রেখেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।